সন্ধ্যা হতে খুব একটা দেরি নেই। স্টেশনের আশেপাশে ধীরে ধীরে কালচে নীল ছায়ামাখা আঁধার নামতে শুরু করেছিল। পড়ার ব্যাগটা ভালোভাবে কাঁধে নিয়ে রাতুল স্টেশন থেকে বেরোতেই দেখল মনিরুল চাচা তার গুমটি দোকানে তালা দিচ্ছেন। প্রায় ছুটতে ছুটতে সেদিকে এগোলো রাতুল। ও মনিরুল চাচা, চললে নাকি? স্টেশন থেকে বেরোতেই বাম হাতে পড়ে বৃদ্ধ মনিরুলের গুমটি চায়ের দোকানটা। রাতুল প্রতিদিন কলেজ যাওয়ার পথে ওনার দোকানের কাছেই সাইকেলটা রেখে যায়, আবার ফেরার পথে সাইকেলটা নিয়ে গ্রামে ফেরে। আসলে এই স্টেশন থেকে ওদের গ্রাম রতনপুর অনেকটাই দূরত্ব। প্রথমে যাওয়ার পথে একটা বিশাল ধানক্ষেত পড়ে, তারপর রয়েছে খড়ের চাল ও মাটির দেওয়াল তোলা কয়েকটি ছোট ছোট বসতি, এবং এরপর আসে একটা বিশাল বড় টলটলে জলে পরিপূর্ণ দিঘি, নাম মতিঝিল দিঘি। কথিত আছে রতনপুরের একটি অভিশপ্ত দিঘি ওটা। সন্ধ্যার পর ওদিক দিয়ে খুব একটা কেউ আর যাতায়াত করে না। শুধু তাই নয়, সবাই ওই দিঘিকে রতনপুরের অভিশপ্ত দিঘি বলেই ডাকে। বেশ কয়েকবার এই দিঘির জলে ডুবে বীভৎসভাবে মৃত্যু ঘটেছে পথ চলতে কিছু মানুষজনের। দোকানের কাছে দাঁড় করানো সাইকেলটা রাতুল বের করতেই মনিরুল চাচা মৃদু ধমক দিয়ে উঠল রাতুলকে। এই শোনা, তা আজ এত দেরি হলো কেন? বলেছি না বিকেল বিকেল বাড়ি ফিরবি। রাতুল মৃদু হেসে বলে, শেষের ক্লাসটা আজ অনেকক্ষণ ধরেই হয়েছে। স্যার না ছাড়লে কি করি বলো তো? ট্রেনটা যে ধরতে পেরেছি এই যথেষ্ট, না হলে ওখানকার স্টেশনেই বসে থাকতে হতো আজ রাতটা। মনিরুল চাচা গম্ভীর গলায় বললেন, এই পুঁটি শাকো গেরাম দিয়ে যাবি, একটু ঘুরপাত হবে বটে, তবে ভুলেও কিন্তু মতিঝিলের পাশ দিয়ে জামিনে কিন্তু যাবি নে, একদম বারবার বলতেছি। ভর দুপুরে ওদিক দিয়ে আজকাল আর কেউ যায় না, এখন তো ভরা সন্ধে হতে চলল। রাতুল মুচকি হেসে বলে, তা তোমার কেন মনে হলো যে আমি ওই দিক দিয়ে যাব? মনিরুল চাচা নিজের সাইকেল বের করতে করতে বললেন, তোরা বাপু আজকালকার ছেলে ছোকরা কথা তো শুনিস নে, শ্রুত করে পৌঁছে যাওয়ার জন্য কি 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 জানি বলে ওটাকে। রাতুল আবারও হেসে উঠে বলল, শর্টকাট চাচা, ওটাকে শর্টকাট বলে। হ্যাঁ ওই হলো, ওই শর্টউটে যেতে গিয়ে বিপদে পড়িস নি জানো, তাই বললুম গ্রামের পথ ধরবি, যেটা বললুম সেটা শুনবি, বুঝলি? রাতুল পুনরায় হাসতে হাসতে সাইকেলে উঠে বসল। আচ্ছা বাবা, যা বললে তাই হবে। মনিরুল চাচা স্টেশন থেকে অনতি দূরেই থাকেন। স্কুল ফাইনাল দিতে স্টেশনের সামনে স্কুলটায় যখন রাতুলরা আসতো, তখন মনিরুল চাচার সাথেই ওর আলাপ। তারপর থেকেই খুব ভালো পরিচয় হয়ে গিয়েছিল ওনার সাথে। তাই কলেজে ওঠার পরেও নিজের সাইকেলটা অন্য কোথাও নয়, মনিরুল চাচার দোকানেই রেখে যেত। মানুষটার উপর একটা প্রচ্ছন্ন বিশ্বাস জন্মে গিয়েছিল রাতুলের। নিঃসন্দেহে মনিরুল চাচাও রাতুলকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। সাইকেলের গতি বাড়ালো রাতুল। ধানক্ষেত পেরোতেই যে ছোট ছোট বসতিগুলো ছিল তার পিছনের পথ ধরলেই পুঁটিসাঁকো গ্রামের দিকে যাওয়া যায়। তবে আকাশের গুরুগম্ভীর ডাক শুনে রাতুলের আর ওই ঘুরপথ ধরতে মন হলো না। এতে সন্ধ্যা পেরিয়ে যেতে পারে, তারপর বৃষ্টি নামলে তো আরও দেরি হবে। কাজেই সে গভীর একটা নিঃশ্বাস নিয়ে মতিঝিল দিঘির দিকেই গেল। এমনিতেই রাতুল বিজ্ঞানমনস্ক ছেলে, তন্ত্রমন্ত্র অভিশাপ এসবে বিশ্বাস করে না সে। তাই এই বিষয়টা নিয়ে ওর কলেজের বন্ধুদের সাথেও আলোচনা করেছিল। তারা সম্পূর্ণ ঘটনাটা জানার পরে বলে, আরে রাতুল, ওদিকটা জলা জঙ্গলে ভরা আর নিরিবিলি প্রকৃতি হওয়ার কারণে ডাকাতের দলেরা নতুন শিকারের খোঁজে ওখানে ওঁত পেতেই বসে থাকে। কোনো ব্যক্তি একবার ওদের জালে আটকা পড়লেই ব্যাস, লুটপাট চালানোর পর তারপর তাকে হত্যা করে ভাসিয়ে দেয় ওই দিঘির জলে। এটাই হচ্ছে আসল গল্প। রাতুলও মনে মনে তাই ভাবে। নেহাত এখন মানুষজন আতঙ্কিত হয়ে এদিক ওদিক দিয়ে যাওয়া বন্ধ করেছে,
তাই আর কোনো মৃতদেহ উদ্ধার হয়নি ওই দিঘির থেকে। সম্ভবত শিকার না পেয়ে ডাকাতের দল অন্যত্র চলে গেছে। এইসব ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল রাতুল। হঠাৎই সাইকেলটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে আপনা আপনি থেমে গেল মাঝপথে। কিঞ্চিত বিরক্ত হয়ে এক পা মাটিতে নামিয়ে রাতুল বলল, ওহ, এই সাইকেলটা এখানেই বেগড়াতে হলো। এবার যেতে আরও দেরি হবে। সম্পূর্ণ কথা শেষ করতে পারল না রাতুল। সামনে মাথা তুলে তাকাতেই একটা হালকা শিহরণ খেলে গেল ওর শরীরের মধ্যে। অন্যমনস্কভাবে নানান কথা চিন্তা করতে করতে কখন যে মতিঝিল দিঘির কাছাকাছি চলে এসেছিল নিজে খেয়াল করতে পারেনি। আরেকটা অদ্ভুত বিষয় হলো, একটু আগে পর্যন্ত দিনের আলো এখানে ছিল, অথচ এক মুহূর্তের জন্য মাথা নিচু করতেই ঝুপ করে এভাবে সন্ধ্যার কালো আঁধার নেমে এলো। এও সম্ভব? পায়ে হেঁটে সাইকেলটাকে নিয়ে যেতে যেতে মনে মনে ভাবল, অন্য কিছু না হোক, যদি সত্যি ডাকাত দলের উপদ্রব ঘটে ওর সাথে, তাহলে এই সন্ধ্যার অন্ধকারে করবেটা কি ও? মনকে শক্ত করে দ্রুত পা চালাচ্ছিল রাতুল। এমন সময় দিঘির দিকে অসম্ভব জোরালো শব্দ কানে এলো ওর। জলোচ্ছ্বাসের শব্দ, যেন কেউ ডুবতে ডুবতে বাঁচার চেষ্টা করছে, হাঁসফাঁস করছে, এবং তার সেই হাঁসফাঁসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিল রাতুল। মনে মনে সে ভাবল, কেউ কি সত্যি ডুবছে নাকি? আকস্মিক মনে পড়ল, এই অভিশপ্ত দিঘিতে তো কেউ আসে না, তাহলে এখন এই সময় কেউ থাকবে কিভাবে? রাতুল এক দৃষ্টে চেয়েছিল দিঘির জলের দিকে। সন্ধ্যার কালচে নীল আলোয় অস্পষ্ট হলেও দৃশ্যমান ছিল জলের মাঝখানে সৃষ্টি হওয়া তরঙ্গ সমূহের, এবং সেই তরঙ্গের ঠিক মধ্যখান থেকে ভেসে উঠেছিল এক জোড়া হাত, যেন সে ছটপট করছিল, বাঁচার চেষ্টায় উপরে ওঠার চেষ্টা করছিল। রাতুল দ্রুত দিঘির পাড়ে এসে হাঁটু ভেঙে বসল। তারপর ঝুঁকে পড়ে ভালোভাবে দেখার চেষ্টা করতে লাগলো ওই তরঙ্গের মাঝে আসলে কি ভাসছিল। সত্যি কি কোনো হাত, নাকি অন্য কিছু? সামান্য ঝুঁকে জলটা ভালোভাবে দেখতে লাগলো রাতুল। হঠাৎ করে সে অনুভব করল, সম্ভবত কোনো এক অবয়ব এসে দাঁড়িয়েছে তার ঠিক পিছনে, একদম পিছনে। নিঃশ্বাস প্রশ্বাস নিলে যেমনটা হয়, তারই একটা শীতল বাতাস বারংবার ঘাড়ে এসে পড়ছিল রাতুলের। সন্ধ্যার আঁধারে দূর থেকে একজোড়া হাত দেখে প্রাথমিকভাবে অস্থির হয়ে পড়া রাতুল সব কিছু ভুলে দিঘির কাছে চলে আসলেও সেই শীতল নিঃশ্বাসের আভাস পাওয়া মাত্রই থমকে উঠে দাঁড়ালো। বুঝতে পারছিল কিছু একটা পিছনে আছে, কিন্তু কি তা অনুধাবন করা সহজ হচ্ছিল না। আচমকাই মনিরুল চাচার সাবধান বাণীটা মাথায় আসতেই আরও একবার শরীরটা কেঁপে উঠল রাতুলের। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। মৃদু কাঁপতে কাঁপতেই পিছনে ফিরল সে। তবে পিছন ফেরা মাত্রই যা দেখল তাতে রীতিমতো হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার জোগাড় তার। বিস্ফারিত দৃষ্টিতে রাতুল দেখল একটা বলিষ্ঠকায় ভয়ানক চেহারার পুরুষ অবয়ব এসে দাঁড়িয়েছে ওর সামনে। পরনে কেবল একটি লাল ধুতি, যার পেশিবহুল শক্ত দুটো হাত আছে, পা আছে, তবে সেই স্থান পুড়ে বীভৎসভাবে কালো ও দগ্ধ হয়ে তাতে পচন ধরেছিল। গোল গোল দুটো লালচে চোখ রাতুলের দিকেই স্থির, আর রয়েছে ঠোঁটহীন ক্ষুরোদার দাঁতের সারি। শুধু তাই নয়, সেই অবয়বের দগ্ধপ্রায় শরীরের জায়গায় জায়গায় পচন ধরে বিশ্রীভাবে ফুলে গিয়েছে, এমনকি তাতে গিলগিল করছিল পোকাও। হুফ, কি বিভৎস! আর সহ্য করতে পারল না রাতুল। ভয়ে আতঙ্কে পালাতে গেল সে, কিন্তু তার আগেই সেই বিভীষিকাময় পুরুষ অবয়বটির হাতের কঠিন চেটো চেপে বসল রাতুলের ঘাড়ে। চিৎকার করে নিজেকে ছাড়াতে লাগলো রাতুল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে! কে তুমি? কে 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 তুমি? কোনো কথার
উত্তরই পেল না সে। দানবের ন্যায় চেহারার সেই পিশাচের ঘাড় এমন সাঁড়াশির মতো চেপে ধরেছিল যে কোনোভাবেই তার পক্ষে মাথা ঘোরানো সম্ভব হচ্ছিল না। একটা বিশ্রী জান্ত আওয়াজ তুলে সেই ভয়ানক অবয়বটা রাতুলকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো জলের মধ্যে। তবে এইবার আর একটা কথাও বলতে পারল না রাতুল। মনে হলো কেউ যেন ওর কথা চিরকালের মতো কেড়ে নিয়েছিল। চোখের সামনে ভেসে উঠছিল মনিরুল চাচার সতর্ক বার্তাও। সত্যি রাতুলের ওর কলেজের বন্ধুদের নয়, বরং মনিরুল চাচা বা গ্রামের বাকিদের কথাটাই শোনা উচিত ছিল। ওর ভাবা উচিত ছিল বিজ্ঞান মনস্কতার বাইরেও এমন অনেক অজানা রহস্য থাকে যার কোনো রকম বিশ্লেষণ করা সম্ভব হয় না, যা সত্যি মানুষের ধারণার বাইরে থাকে। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছিল রাতুল, তবে সেই অজ্ঞাত অশুভ সত্তার কবল থেকে কোনোভাবেই রেহাই পেল না সে। জলের ঠিক মাঝখানে ওকে টেনে নিয়ে গেল সেই পিশাচ। তারপর নিজের ক্ষুরোধার দুটো দাঁত চেপে বসালো রাতুলের কাঁধের এক পাশে। যন্ত্রণা ও আতঙ্কে চিৎকার করতে চাইল রাতুল, অথচ পারল না। অগত্যা জলের মাঝে নিজের দু হাতে প্রবল ধস্তাধস্তি করতে করতে এক সময় শান্ত হয়ে এলো সে। প্রথমে তার মাথা ডুবল, তারপর ধীরে ধীরে হাত দুটো ডুবতে লাগলো একটু একটু করে। কিছুক্ষণ বুঁদ বুঁদ কাটল জলের মাঝখানে কয়েকটি ঢেউ। তারপর আগের মতোই শান্ত হয়ে গেল সবকিছু। ঘটনার দুদিন কেটে গেছে। আজ মনিরুল চাচার দোকানে সকাল থেকেই বেশ ভিড়। সকলেই যে যার বক্তব্য নিয়ে চায়ের আসর বসিয়েছে। পথ চলতে কিছু ব্যক্তি ব্যস্ততার মধ্যেও দোকানে আসছে। তারা কেউ বসছে না ঠিকই, তবে চা খেয়ে দাম মিটিয়ে স্টেশনের দিকে চলে যাচ্ছে। সকালের এই সময়টায় ব্যস্ততা আর ভিড় দুটোই থাকে চাচার দোকানে। কিছু মানুষের অফিস যাওয়ার তাড়া থাকে, কিছু মানুষ সদর যায় ব্যবসার কাজে, কেউ পড়াশোনা করতে। কথাটা মাথায় আসতেই মনিরুলের আবারও খেয়াল পড়ল যে গত দুদিন যাবৎ রাতুলকে তিনি দেখতে পাননি। ওনার দোকানে সাইকেলও রাখতে আসেনি। কিঞ্চিত চিন্তার মাঝে সকালটা কাটান মনিরুল চাচা। দুপুরের দিকে ঝাঁপ বন্ধ করতে যাবে এমন সময় প্রদীপকে দেখতে পেলেন তিনি। প্রদীপও রতনপুর গ্রামেই থাকে, রাতুলকেও চেনে। দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় মনিরুল হাঁক পারলেন, আরে প্রদীপ, প্রদীপ, এদিকে একবার আয় তো বাবা। কিছু বলবে চাচা? বড়ই বিষণ্ণতার সাথে জিজ্ঞাসা করল প্রদীপ। ওকে এক ঝলক দেখে মনিরুল চাচা জিজ্ঞেস করলেন, হে, রাতুলের কি হয়েছে রে? আসে না কেন এদিকে? মনিরুলের কথা শুনে চমকে উঠল প্রদীপ। ও তো মারা গেছে চাচা, জানো না তুমি? খবরটা শোনা মাত্রই বৃদ্ধ মনিরুলের মুখের বলি রেখার ভাঁজ যেন আরো গভীর হলো। হতবাক হয়ে বললেন, কে 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 কি বললে? মাথা নাড়ল প্রদীপ। হ্যাঁ গো চাচা, গতকাল রাত্রিবেলা ওর দেহ পাওয়া যায় ওই মতিঝিলের ওখানে। যার পরনাই চমৎকৃত মনিরুল কি বলবে বুঝতে পারল না। মনে মনে ভাবেন ছেলেটাকে পই পই করে বলে দেওয়ার সত্ত্বেও ওই পথ দিয়ে কেন যেতে গেল? ঘুরে গেলে যে কি হতো? প্রদীপ আপন মনেই বলছিল, পরশু থেকে ওর কোনো খোঁজ ছিল না জানো চাচা। রাতের দিকে আমরা পাড়ার ছেলেরা ওর বাবার সাথে স্টেশনেও গিয়েছিলাম। স্টেশন মাস্টার বললো ও নাকি বাড়ি চলে গেছে। গতকাল সকাল থেকে খোঁজ চলছিল রাতুলের। ওই পুঁটি শুকো গায়ের দিকে ওখানে খোঁজ খবর চালানো হয়েছে। কেউ কিচ্ছু বলতে পারলো না রাতুলের ব্যাপারে। তখন থানার দারোগা বাবুর কি মনে হতো এই মতিঝিলের ওই দিকটা দুজন কনস্টেবল নিয়ে যান, আর ওখানে তাকে রাতুলের দেহ ওখানে চলে ভাসছে। মনিরুল চাচা কি বলবেন বুঝতে পারছিলেন না। তরতাজা একটা ছেলের প্রাণ এভাবে নষ্ট হওয়ার কথা কিছুতেই শুনতে পারছিলেন না তিনি। মৃদুস্বরে বললেন, এই তো সেদিন কথা হলো, সাবধানও করলুম আমি। সাঁঝের পর ওদিকে যাওয়া বারণ, তা পই পই করে বলে দি। আজ আমার কথাখানি শুনলে
এমনটা তো ঘটতো না রে বাবা। ওই মতিঝিলের জন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে, নইলে নইলে ওই জলের দিঘি নিরীহ পথচারীদের খাওয়া বন্ধ করবে না। প্রদীপ চুপচাপ মনিরুলের কথা শুনছিল। ধৈর্য হারিয়ে মৃদু কাঁধ ঝাঁকিয়ে বলে, এক ওঝা তো এসেছিল ওই অভিশপ্ত দিঘিতে কি আছে দেখতে। কেন এতগুলো প্রাণ নিচ্ছে সেইটা জানার জন্য। রাতে তার অনুগামীদের নিয়ে ওই দিঘির দ্বারেই ছিল, ওখানে কাজ করার কথা ছিল তাদের। অথচ পরদিন সকালে দেখতে পাওয়া গেল এক ভয়ানক দৃশ্য। গ্রামবাসীরা সকলে ওই মতিঝিলের কাছে গিয়ে দেখে তিনটে মৃতদেহ ভাসছিল জলে। একটা ওই ওঝার, আর অপর দুটো ওই দুই অনুগামীর। রক্তস্রোতে যেন খানিকটা লাল হয়ে উঠেছিল জলটা। শুধু তাই নয় গো চাচা, মৃতদেহগুলো ভয়ঙ্কর রকমের রক্তাক্ত আর ক্ষত বিক্ষত। দেখে মনে হচ্ছিল কেউ যেন খুবলে খুবলে খেয়েছে ওইগুলোকে। জানো চাচা, ব্যাপারটা এমন কিছু আশ্চর্য ছিল না গ্রামের লোকেদের কাছে, কারণ এর আগে ওরা বেশ কিছু মৃতদেহ ওরকম ওই অবস্থায় দেখেছিল। শুধু তাই নয়, সেই ঘটনার পরেও এমন নৃশংস মৃত্যুর হার কিন্তু কমেনি। তাই আমাদের গ্রামের পুরোহিত মশাই বাধ্য হয়েই পরামর্শ দিয়েছিলেন যাতে ওই মতিঝিলের রাস্তাটা আর কেউ ব্যবহার না করে। কিন্তু তারপরেও ওনার পরামর্শ অস্বীকার করে যে যায় ওদিক দিয়ে, বা কোনো বাইরের ব্যক্তি যে জানে না ওই জায়গার ভয়ানক রহস্যের কথা, সেই মারা পড়ে। মনিরুল চাচার আর কিছুই বলার ছিল না। মনটা বেশ ভারাক্রান্ত হয়ে উঠেছিল ওনার। প্রদীপ বলল, জানো চাচা, যতদিন ওই জলপিশাচ মতিঝিলে থাকবে ততদিন এই গোটা রতনপুরকে আতঙ্কিত করে রাখবে। একটা দীর্ঘশ্বাস ফেলে মনিরুল প্রদীপের কাঁধে হাত রাখলেন। আর বেশি কিছু বলার ইচ্ছে হচ্ছিল না ওনার। তাই প্রদীপকে বিদায় জানিয়ে তিনি নিজেও দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে প্রদীপেরও খুব খারাপ লাগছিল ঘটনাটার জন্য। রাতুল তার খুব ভালো বন্ধু ছিল। সেই ছোট্ট থেকে গ্রামের মাঠে ওরা একসাথে খেলাধুলা করে আসছে। কিন্তু নিজের মনকে শান্ত করতে পারছিল না প্রদীপ। বারংবার মনে হচ্ছিল ছুটে চলে যেতে ওই দিঘির পারে, আর চিৎকার করে জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল কেন সেই অভিশপ্ত দিঘি এতগুলো মানুষের প্রাণ নিয়েছে। কোন অশুভ শক্তির ছায়া রয়েছে ওই দিঘির অন্দরে। বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তাতেই কয়েকজনের একটা জটলাকে ছোটোখাটো কাঁধে নিয়ে আসতে দেখল প্রদীপ। নিঃসন্দেহে রাতুলের শব্দেও ছিল সেখানে। এতক্ষণে সমস্ত নিয়ম আচারের কাজ শেষ করে হয়তো ওকে নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানে। রতনের শরীরটা ওর পাশ দিয়ে গেলেও সেদিকে আর তাকাতে পারল না প্রদীপ। মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলে সাইকেল নিয়ে বেরিয়ে আসলো বাড়ির উদ্দেশ্যে। আজ আবার প্রদীপের মাস্তুতো এক ভাইয়ের আসার কথা। শহরের কলেজে পড়ে, বেশ সাহসী আর ডানপিটে ছেলে। আগেরবার যখন এসেছিল তখন অবশ্য বেশি দিন থাকতে পারেনি, তবে চিঠিতে লিখেছিল এইবার এলে নাকি অনেক দিন থাকবে। উঠোনে সাইকেলটা রাখতেই প্রদীপের ভাই সুদীপ ছুটে এলো উঠোনে। আরে রাজু দাদা এসেছে রে, আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে জানিস, মিষ্টি, ঘড়ি। টিউবওয়েলে হাত পা ধুতে ধুতে প্রদীপ বলল, হ্যাঁ ভালো তো। হ্যাঁ ভাই শোন, রাজুকে আবার রাতুলের কথা বলতে যাস না জানো। বছর 15 সুদীপ খানিক অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে রাতুল দাদা মারা গেছে ওই কথাটা? বেজে রাগ হলো প্রদীপের। এই ছেলেটাকে যা করতে বলা হয় ও ঠিক তার উল্টোটাই করে। ইশারায় চুপ করতে বলল প্রদীপ। তুই থামবি? সুদীপ বিস্মিত হয়ে বলল, থামবো কেন? মতিঝিলে তো ভূত থাকে, এটা তো সবাই জানে রে। প্রদীপ জানে তার ভাইটা একটু সাদাসিধে গোছের। প্রদীপ ওকে কিছু বলার আগেই ভেতর থেকে ওদের মাস্তুতো ভাই রাজু বেরিয়ে এলো। সে কি রে, কোথায় ভূতের বাস আছে শুনি? প্রদীপের থেকে মাস 6 ছোট হবে রাজু, তবে দুষ্ট বুদ্ধিতে বেশ পারদর্শী, সেই সাথে নির্ভীকও বটে। রাজুদের বাড়ির কাছাকাছি একটি পরিত্যক্ত বাড়ি ছিল। সবাই সেটাকে এক ডাকে গলা কাটা বাড়ি নামেই চিনত। একবার প্রদীপ ওদের বাড়ি গেলে রাজু জানায় বহুদিন আগে ওই বাড়িতে এক বৃদ্ধ নিজের গলা কেটে আত্মহত্যা করেছিলেন।
এরপর অনেকেই নাকি সেখানে ওই মৃত বৃদ্ধের আত্মাকে ঘুরতে দেখেছে, আর তারপর থেকেই নাকি এই বাড়িটার নাম গলাকাটা বাড়ি হয়ে গিয়েছিল। তবে রাজুর মাথায় সর্বক্ষণ চলত দুষ্টু বুদ্ধি। সে বন্ধুর বাড়ি রাতে থাকবার নাম করে প্রদীপকে নিয়ে ওই গলাকাটা বাড়িতে রাতে থাকবার জন্য নিয়ে গিয়েছিল। পাঁচিল টপকে ভেতরেও ঢুকেছিল। তারপর দুজনে যা দেখল, হ্যাঁ রাজু দাদা, বলো বলো কি দেখেছিলে তুমি? আর দাদা? প্রদীপের ঘোর কাটল। দেখল রাজু ইতিমধ্যেই সেদিনকার ঘটনার কথা তার ভাই সুদীপকে বলতে শুরু করে দিয়েছে। প্রদীপের দিকে গম্ভীরভাবে চেয়ে রাজু বলে, সেদিন যা দেখেছিলাম না, কল্পনাও করতে পারবি না। প্রদীপের মুখটাও গম্ভীর হয়ে এলো। সুদীপও দুই দাদার মুখের দিকে যার পরনায় সন্দিহান দৃষ্টিতে তাকায়। কোনো ভূত ছিলই না, কিছু বদমাশ লোক ওই বাড়ির বাগানে জুয়া আর মদের ঠেক বসাতো, যাতে শান্তি মতো ওখানে নিজেদের কাজ চালাতে পারে, আর তার জন্য মাঝে মধ্যে পথ চলতি লোকেদের ভয় দেখাতো। ব্যাস এইটুকুই। সুদীপও অবাক হয়ে জিজ্ঞেস করে, এই তারপর কি হলো? কাঁধ ঝাঁকিয়ে প্রদীপের দিকে এক ঝলক চেয়ে তারপর রাজু বলে, তারপর আর কি, সেদিন আর কিছুই করিনি। পরের দিন পাড়ার কিছু ছেলেদের নিয়ে ওই বাড়িতেই ওঁত পেতেছিলাম নেশাখোরগুলোর জন্য। যেই না এসেছে, লাঠি ডান্ডা যা ছিল সব দিয়ে মার দিয়েছি, লঙ্কার গুঁড়োও ছিটিয়ে দিয়েছিলাম চোখে। ব্যাস, আশেপাশে জানাজানি হওয়ার পর থেকে আর ওখানে কোনো রকম অশরীরী দেখা যায়নি। কথাটা বলতে বলতে রাজু আপন মনেই হাসতে লাগলো। সুদীপও হাসছিল, তবে প্রদীপ গম্ভীর মুখে ভেতরে চলে গেল। সত্যি বলতে রাতুলের মৃত্যুর পর মাথা যেন ওর একদম কাজ করা বন্ধ করে দিয়েছিল। ওকে অমন গম্ভীর মুখে দেখে রাজু সুদীপকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বলতো, তো দাদার মুখ অমন বেজার কেন? সহজভাবে সুদীপ বলে, আর বলো না, রাতুল দাদা মারা যায় ওই অভিশপ্ত দিঘির জলেতে ডুবে গিয়ে। তারপর থেকে তো দাদার মনটা খারাপ হয়ে গেল গো। দাদার ভালো বন্ধু ছিল কি না? একটু অবাক হয়ে রাজু জিজ্ঞেস করে, অভিশপ্ত বলছিস কেন? জলে ডুবে অনেকেই তো মারা যায়, এজন্যই তো জলে সাবধানে নামতে বলা হয়। সুদীপ আতঙ্কিত দৃষ্টিতে রাজুর সামনে ফিসফিস করে বলে উঠল, না না, ও জল সাধারণ জল নয় গো। ওই দিঘির জলে জল পিশাচের বাস। অনেক মানুষকে জলে টেনে নিয়ে গেছে, তারপর খুবলে খুবলে খেয়েছে তাদের শরীর। জল আর তখন জল থাকে না, রক্তের দিঘি হয়ে যায় গো। প্রথমবার রাজুর শরীরটা ভেতর থেকে কেঁপে উঠল। কিঞ্চিত বিস্মিত হয়ে বলল, সত্যি ভয়। তবে আমি একবার ওই মতিঝিলের দিঘিটা দেখতে চাই। এই না না না, পিছন থেকে চিৎকার করে উঠল প্রদীপ। তারপর বজ্রকণ্ঠে বলে, ওই শোন, আমরা ওখানে কেউ যাই না। ওখানে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। আর তুই একটা ভালো করে কথা শুনে নে, এটা তো শহর নয়, কিন্তু এটা গ্রাম। এখানে অনেক লোমহর্ষক রহস্য ঘটনা রয়েছে যা তোদের ওই কল্পনার বাইরে। যেটা বললাম শুনবি কিন্তু। মা খেতে ডাকছে, ভেতরে চ, চুপচাপ করে খেতে আয়। প্রদীপ চলে গেলেও রাজুর মনে মতিঝিলের একটা অদৃশ্য ছবি ফুটে উঠল সহসায়। কি আর এমন থাকতে পারে? গ্রামবাসীরা এসব অনেক কুসংস্কার মানে, ওকেও কি মানতে হবে নাকি? হতে পারে ওই অঞ্চলে বিশেষ কিছু লুকিয়ে আছে, কোনো সোনাদানার ভাণ্ডার কিংবা প্রাকৃতিক সম্পদ। হয়তো কিছু লোক তা জানতে দিতে চায় না বলেই ওখান দিয়ে যে বা যারা যায় তাদের মেরে ফেলে। সুদীপের কাঁধে হাত রেখে রাজু বলল, কাল সকালের দিকে আমরা ওই মতিঝিলের ওখানে যাব, বুঝলি? একবার জায়গাটা দেখে আসতে ক্ষতি কি? বেশ আগ্রহ জাগছে। সুদীপের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। আমতা আমতা করে সে বলে, বলো কি দাদা? না না, ও জায়গা অভিশপ্ত। যে যায় সে আর ফিরে আসে না। সন্ধ্যার পর আর নয়। সন্ধ্যার পর সেখানে যাওয়া মানেই নিজের বিপদকে নিজের হাতে ডাকা। কিছু হবে না, আমরা সকালে এক পাক দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, দূর থেকেই দেখে আসবো, কেমন?
রাজু কোনো রকমে রাজি করিয়ে নিল সুদীপকে। এরপর পরের দিন সকালে সুদীপ আর রাজু দুজনে দুটো সাইকেলে চেপে রওনা দিল মতিঝিলের উদ্দেশ্যে। প্রদীপের কলেজে জরুরি ক্লাস থাকায় সেই সময়টায় সে বাড়ি ছিল না। সেই সুযোগটাকেই কাজে লাগায় রাজু। মতিঝিলের কাছাকাছি পৌঁছে একটা তাল গাছের নিচে এসে দাঁড়ালো ওরা। রাজুকে যার পরনায় উৎসুকভাবে সেদিকে চাইতে দেখে সুদীপ বলে, আরে একদম না রাজু দাদা, ওদিকে মোটেও ভালো নয়। চলো না, ঘরে চলো। রাতুল দাদাকে শুধু নয় গো, আমাদের গ্রামের আরও অনেকজনকে এই দিঘিতে জল পিশাচে মেরে ফেলেছিল। আর সকালবেলা ভেসে থাকে জলেতে তাদের ওই বিভৎস মরা শরীরগুলো গো। আরও অনেক? কাদের? অবাক হয়ে জিজ্ঞেস করলো রাজু। সুদীপের মুখে নেমে এলো একটা অবর্ণনীয় আতঙ্কের ছাপ। কয়েক ঢোক গিলে বলল, প্রথমে কে মারা গেছিল জানি না গো দাদা, তবে মাস 6 আগে না মারা যায় আমাদের পাশের গ্রামের আব্দুল চাচা। যখন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন তার দেহটা পচে ফুলে ঢাউস হয়ে উঠেছিল এখানে। শুধু তাই নয় গো, জায়গায় জায়গায় খুবলে খাওয়া মাংসের এই ক্ষত ছিল। একেবারে বিভৎস দৃশ্য। এরপর আমাদের গ্রামের আরও দুজনকে এরকম একইভাবে মৃত্যু হতে হয়েছে। অবশেষে আমরা রতনপুর সহ আশেপাশে সব গ্রামের লোক অনুমান করতে পেরেছিলাম যে এই দিঘিতে থাকা কিছু একটা শক্তি আছে। সেটা কতটা ঘাতক আর নৃশংস সেটা তো বোঝাই যাচ্ছে। সবিষয়ে সুদীপের থেকে কথাগুলো শুনছিল রাজু। বড় রকমেরই কোনো চক্রান্ত যে চলছিল এই মতিঝিলকে কেন্দ্র করে তা সে অনুধাবন করতে পারছিল। কিন্তু সে চক্রান্ত রাজনৈতিক নাকি কোনো ব্যক্তি স্বার্থ তা বোধগম্য হচ্ছিল না। রাজুকে সাবলীল দেখে সুদীপ বলে, তুমি যা ভাবছো তা কিন্তু নয় রাজু দাদা। এখানে এমন কিছু আছে যার কল্পনা তুমিও করতে পারবে না। রাজু গভীর দৃষ্টিতে অদূরের টলটলে জল ভরা দিঘিটাকে দেখতে লাগলো। ওর মনে এমন কিছু চলছিল যা ছিল সকলের কল্পনার বাইরে। সেদিন দুপুরে রাজু সুদীপকে নিয়ে বাড়ি ফিরে গেল। তবে ওর মনের ভেতর চলছিল অন্য একটা পরিকল্পনা। ওই মতিঝিলের আসল রহস্য কি সেটা জানাটাই মূল লক্ষ্য হয়ে ওঠে ওর। এদিকে প্রদীপ স্টেশন থেকে বেরোতেই তাকে মনিরুল চাচা ধরল। ও প্রদীপ, ঘটনা গান শুনেছ? একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো প্রদীপ। কি হয়েছে চাচা? এমন সময় চাচার দোকানে একজন লোক দ্রুত এগিয়ে আসে প্রদীপের কাছে। আবারও লোক মরেছে তো, জেলে পাড়ার ওই 2 ভাই সাহসের চোটে মতিঝিলের দিঘিতে চলে গেছিল, নাকি মাছ ধরতে গেছে। ব্যাস, জল পিশাচের কবজায় পড়েছি অমনে দুজনেই। প্রদীপ হতবিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, কে? হরি আর রাম? মনিরুল চাচার মুখে নেমে এলো একরাশ বিষণ্ণতা। কপালে ভাঁজ রেখেই বললেন, এ জল পিশাচ কে, কোথা থেকে এইছে তা জানার সময় এইবার চলে এসেছে। ওনার পাশের লোকটা পুনরায় হন্তদন্ত হয়ে বলে উঠল, ও হরি তো আর বেঁচে নেই, তবে রাম খুব জোর বেঁচে ফিরে আসতে পেরেছে। যদিও ফিরে এসেছে বটে, বড্ড ভুলভাল বকতিছে। বলে নাকি ভয়ঙ্কর এক মূর্তি জল থেকে বেরিয়ে এসে হরিটারে টেনে হেঁচড়ে নিয়ে গেল জলের ভেতর। তার কিছুক্ষণ পরেই তো হরির চিৎকার কানে যায় রামের। তারপর দিঘির জল তো লাল হয়ে ওঠে, আর হরির দেহখানি তো ভেসে ওঠে জলে। মনিরুল চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর ভরিয়ে রাম যা যা বলেছিল তাতে বুঝি আজকাল 2 ভাই নদীতে তেমন মাছ পাচ্ছিল না। কার মুখে শুনেছে মতিঝিলের দিঘিতে নাকি প্রচুর ভালো ভালো মাছ আছে। ব্যাস, অমনি ছুটেছে ওই দিকে। শুভ অশুভর তো একটা ব্যাপার আছে নাকি। এদিকে সন্ধ্যা হব করছিল, হঠাৎই হরি সাঁঝের হালকা হয়ে আসা আলোয় একটা বড় আকারের মাছ দিঘির ওই পাড়েতেই চোখের নিমেষে সেটা অদৃশ্য হয়ে গেছিল।
তবে সেটাকে পেতে মরিয়া হয়ে অদ্ভুত জেদের বসে দিঘিতে নামে হরি। আর দিঘিতে নামতেই বিপত্তিখানি ঘটল। ভয়ঙ্কর চেহারার দুটো হাত ওকে আগে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। আর তারপর 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 রামের চোখের সামনেই এক গদাকার চেহারার অবয়ব জল থেকে উঠে হরির শরীরের মাংস খুবলে খেতে লাগলো। শুধু তাই নয়, হরিকে নৃশংসভাবে হত্যার সময় যে ভয়ানক অবয়বটি এক দৃষ্টে রামের দিকে চেয়ে একটা ভয়ানক হাসি ছুটছিল। আর তাতেই হয়তো রাম প্রচণ্ড ভয় আর আতঙ্কে সাময়িক উন্মাদ হয়ে পড়ে। যদিও সে এখন হাসপাতালে, তবে আতঙ্ক ওর পিছু ছাড়েনি। কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছিল কেবল। প্রদীপ কয়েক মুহূর্ত চুপ করে বলল, অনেক হয়েছে মনিরুল চাচা, অনেক হয়েছে। ওখানে কি আছে আমাদের জানতেই হবে। সব গ্রামের লোকদের মিলে ওই জায়গার একটা ব্যবস্থা আমাদের কিন্তু করতেই হবে এবার। নয়তো তুমি বলো না এভাবে কতদিন চলবে আমাকে বলতে পারো? সন্ধ্যা নামবে নামবে করছিল। অবশেষে অনেক লুকিয়ে চড়িয়ে রাজু আসতে পেরেছে এই মতিঝিলে। জায়গাটা যেন অন্যান্য জায়গার থেকে একটু বেশি আঁধার ঘেঁষা আর নিরিবিলি। আসার সময় সে দেখে মাসি সন্ধ্যা প্রদীপ দিচ্ছিল আর সুদীপ পড়তে বসেছে। ভাগ্যিস প্রদীপটা কলেজ থেকে ফেরেনি, নয়তো এদিকে আর আসা হতো না রাজুর। বাড়ি থেকে বেরোনোর সময় টর্চটা সঙ্গে করে নিয়েছিল সে। অতঃপরও সব কিছু পেছনে ফেলে ধীর পায়ে এগুলো রাজু মতিঝিলের জলা জঙ্গলের দিকে। জলপিশাচের ব্যাপারেও তেমন কিছু জানে না, কেবল বইতেই পড়েছিল একটু আধটু। তবে গ্রামবাসীদের মুখে জলপিশাচের এত কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেনি রাজু। এমনিতেই ছোট থেকে সে ডানপিটে আর সাহসী। ভূত প্রেতে বিশেষ বিশ্বাস নেই, তবে তার পরিবর্তে এই জায়গাটায় অন্য কি আছে সেটা দেখার বা জানার অদম্য কৌতূহল ছিল রাজুর মধ্যে। তাই আর 7-5 না ভেবেই চলে এসেছে এখানে। দিঘির চারপাশটা বেশ অন্ধকার। রাজু হাঁটতে হাঁটতে নীরবে তার পাড়ে এসে দাঁড়ালো। ঝিঝি পোকার ডাক ছাড়া আশপাশ থেকে আর কিছুই শোনা যাচ্ছে না। গভীর দৃষ্টিতে দিঘির জলের দিকে তাকালো সে। আকাশের অর্ধপূর্ণাঙ্গ চন্দ্রমার অবয়ব দিঘির টলটলে জলতরঙ্গের মাঝে মৃদু কাঁপছিল। হঠাৎই সামান্য তফাতে পাড়ের তালগাছটার তলায় কি একটাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখল রাজু। টর্চের আলো ফেলে ভালো করে লক্ষ্য করতেই দেখল একটা গরু মাথা নামিয়ে কিছু খাচ্ছে, সম্ভবত ঘাস। কিন্তু এই ভর সন্ধ্যায় গরু কোথা থেকে এলো, তাও এই জায়গায়? সব গরু ছাগলের দল তো সন্ধ্যার আগেই ঘরে ফিরে যায়, তাহলে ওটা কিভাবে এলো? টর্চের আলো ফেলে একটু এগিয়ে আসতেই রাজু দেখল গরু নয়, একটা শেয়াল। আলোর তীব্রতায় আচমকাই মাথা তুলে রাজুর দিকে তাকালো সেটা। চোখ দুটো কেমন যেন জ্বলছে। প্রথমবার রাজুর বুকের মাঝে ফেলে গেল একটা ঠান্ডা স্রোত। এমন সময় দিঘির পিছনের জলজঙ্গল দিয়ে ভেসে আসতে লাগলো শেয়ালের ডাক। অনেকগুলো শেয়াল ডাকতে ডাকতে যেন জঙ্গলের মুখের দিকে আসছিল। নিজেকে আর সংযত রাখতে পারল না রাজু। দ্রুত টর্চ হাতে পিছনে ফিরল সে। যত দ্রুত সম্ভব বেরোতে হবে এখান থেকে তাকে। প্রদীপ ঠিক বলেছিল, সত্যিই অস্বাভাবিক কিছু একটা রয়েছে এখানে, তবে তা যে কি তা ওর জানা নেই। দ্রুত পেছন ফিরতেই রাজুর সারা শরীর আচম্বিত স্তব্ধ হয়ে গেল। দু চোখ বিস্ফারিত, চোখে মুখে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল গভীর আতঙ্কের ছাপ। আসলে ওর ঠিক কয়েক আঙুল তফাতে দাঁড়িয়েছিল ভয়ঙ্কর বিভৎস সেই দানব মূর্তিটি। মুহূর্তেই এক নিষ্ঠুর পৈশাচিক হাসি ছড়িয়ে পড়ল চারিদিকে। কেঁপে উঠল রাজুর শরীরটা। মূর্তির মতো স্থির দাঁড়িয়েছিল সে, চোখের দৃষ্টিতে স্পষ্ট আতঙ্ক লেগে।
অথচ সে দৃষ্টি স্থির। শরীরের অভ্যন্তর কাঁপতে শুরু করলেও বাহ্যিকভাবে ছিল স্থির। মোট কথা, এমন এক অপ্রত্যাশিত দৃশ্য দেখে নড়াচড়া করতেও ভুলে গিয়েছিল রাজু। রক্তলাল জ্বলন্ত দুচোখ রাজুর দিকে স্থির রেখেই ভয়ানক গর্জন করে উঠল দানবরূপী অবয়বটি। তার জ্বলন্ত রক্তলাল দৃষ্টি আর চেহারা রাজুর ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিল। সে পালাবার চেষ্টা করেনি তা নয়, কিন্তু পারেনি। অনেক কষ্টে পা বাড়াতে চেষ্টা করলে রাজুর পাটা আকস্মাৎ শেকলের ন্যায় কিছু একটা দ্বারা যেন জড়িয়ে গেল। চকিতে সামনে চোখ তুলে তাকালো রাজু, অথচ সে অবয়ব তখন আর ওর চোখের সামনে ছিল না। শেকলরূপী সেই শ্যাওলা সজোরে রাজুকে দিঘির জলে টেনে দ্রুত একদম দিঘির মাঝ বরাবর নিয়ে এলো। ভয়ে আতঙ্কে জলের মধ্যেই ছটফট করতে লাগলো রাজু। ছেড়ে দাও আমাকে, ছাড়ো আমাকে। কিন্তু ওর কাতর কণ্ঠস্বর শোনার মতো সেখানে কেউ ছিল না। এমন সময়ে সেই ভয়ানক দানব পিছন থেকে নিজের পুরোধার বিভৎস নাদগুলো বসিয়ে দিল রাজুর কাঁধের উপর। একটা মারণ আর্তনাদ ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে। নিঃসন্দেহে সে ছিল রাজুর ভয়ানক এক আর্তনাদ। জলের মধ্যেই ছটফট করতে লাগলো রাজু, অথচ নিদারুণ সংঘর্ষে সত্ত্বেও নিজেকে প্রাণে বাঁচাতে পারল না সেই বিভীষিকার হাত থেকে। অতঃপরও একটা সময় শেষে নিস্তেজ নিষ্প্রাণ হয়ে গেল ওর শরীরটা। একজোড়া ভয়াবহ হাত ধীরে ধীরে টেনে নিয়ে গেল জলের অতলে। রাজুর নিরুদ্দেশ হওয়ার প্রায় 2 ঘন্টা কেটে গেছে। প্রদীপ আর সুদীপ নানান জায়গায় ঘুরে দেখেছে, অথচ কোথাও রাজুর সন্ধান পায়নি। হঠাৎই প্রদীপের মনে হলো একবার মতিঝিলের ওদিকটা দেখে এলে কেমন হয়। কথাটা সুদীপ জানলে উদ্বিগ্ন হয়ে বলে, এত রাতে? না দাদা, যাস না, খুব ভয় লাগছে আমার। প্রদীপ মনস্থির করলো যাবে, তবে একা নয়, গ্রামের বেশ কয়েকজনকে নিয়ে তবে সে পৌঁছল মতিঝিলের দিঘির পারে। কিন্তু কোথাও কিছু দেখতে পেল না। আঁধার মাখা টলটলে জলখানি কেবল বাতাসের মৃদু গতিতে তরঙ্গ কাটছিল। রাজুকে না পেয়ে বাকি সবার সাথে প্রদীপ ফিরে গেল বাড়ি। সারা রাত ওদের মা দুশ্চিন্তা করতে লাগলো যে জলজ্যান্ত ছেলেটা গেল কোথায়। প্রদীপও চুপচাপ দেওয়ালে হেলান দিয়ে বসে মায়ের কথা ভাবছিল। সত্যি এরপর হয়তো থানায় যেতে হবে, তারপর রাজুর বাড়িতেও চিঠি লিখে সবটা জানাতে হবে। সকলেরই দুশ্চিন্তার মাঝে কেটে গেল সেই রাতটা। পরের দিন সকালে সদর দরজায় ব্যস্ত হাতে কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙে সবার। প্রদীপের বাবা ঘুম ভাঙা চোখে দরজা খুলতেই পাশের গ্রামের এক ব্যক্তি দ্রুত বলে উঠল, অভিশপ্ত দিঘির জলে আরো একখান মরা ভেসে উঠেছে গা, একবারটি চলো গো, দেখে নেবে খন এই তোমাদের লোক কিনা। কাল তো তন্ন তন্ন করে খুঁজছিলে কিনা ছোড়াটারে। প্রদীপ আর এক মুহূর্ত অপেক্ষা করল না, সাইকেলটা নিয়ে সোজা ছুটল মতিঝিলের উদ্দেশ্যে। গত রাত থেকেই ওর মনটা কু ডাকছিল। রাজুর দেহ না পাওয়া গেলেও কেন জানে না ওর মন বলছিল যে ছেলেটা এখানে এসেছেই 100 ভাগ, কারণ ছোট থেকেই ও ডানপিটে আর রহস্যকে জানার খিদে ওর প্রচুর। মতিঝিলের রহস্য ওকে টেনেছিল, তাই হয়তো এখানে এসে আর ভাবতে পারল না প্রদীপ। বুকের ভেতরটা ধক করে উঠল। দিঘির কাছাকাছি আসতেই দেখলো বেশ কিছু লোক জড়ো হয়েছে সেখানে। একটা ঢোক গিলে কোনো রকমে এগিয়ে গেল সে সেদিকে। ওকে দেখা মাত্রই ভিড়টা 2 ভাগে ভাগ হয়ে ওকে যাওয়ার রাস্তা করে দিল। অতঃপরও দিঘির পাড়ে গিয়ে যা দেখল তাতে হাড় হিম হয়ে গেল প্রদীপের। রাজুরই নিথর দেহ পড়ে আছে মাটিতে, বোধহয় একটু আগে জল থেকে তোলা হয়েছে। তবে কি নিষ্ঠুর আর পৈশাচিক অবস্থা হয়েছে ছেলেটার। 2 হাতে চোখ মুখ ঢেকে নিল প্রদীপ। নিজের ভাইয়ের এমন ভয়ানক মৃত্যু ও দেখবেটা কি করে? ওর মা ভাই জানলেও যে শেষ হয়ে যাবে। রাজুর 2 চোখ উপরানো, গালে
আর কাঁধে মাংস খুবলানো, শরীরে বড় বড় দাঁত আর নখের ছাপ, হাত পা থেঁতলানো। বিভৎস সেই মৃতদেহটা দেখে গ্রামবাসীরা ভয়ে প্রায় সিঁটিয়েছিল। অতঃপরও ক্লান্ত পায়ে ভাইয়ের দেহ নিয়ে বাড়ি ফিরল প্রদীপ। ও জানে না এরপর কার পালা। মৃত্যুর বিভীষিকা তাড়া করে বেড়াচ্ছে প্রতিটি গ্রামবাসীকে। প্রদীপ চুপচাপ উঠোনে দাঁড়িয়েছিল। রাজুর শবদেহটা উঠোনেই রাখা হয়েছে। সে দেখল সুদীপ কাঁদছে, এমনকি তার মাও কেঁদে কেঁদে কপাল চাপড়াচ্ছিল। রাজু রে, ঘুরতে এসে কি বিপদ ঘাড়ে চাপালি রে। কেন গেলি ওই মরণ দিঘির পাড়ে? সে অদৃশ্য ঘাতকের প্রতি একটা অদম্য রাগ আর জেদ চাপছিল প্রদীপের। যেভাবে হোক ওটাকে শেষ করতেই হবে। কিন্তু কেন করছে এসব? কে আর কি চায় ওটা? হঠাৎই মনিরুল চাচাকে দেখতে পেল প্রদীপ। খানিকটা অবাক হয়ে চাচার কাছে আসতেই তিনি বলেন, তোর ভাইটার জন্য বড্ড খারাপ লাগছে। ও হলো আমার নাতি, ও কিছু বলতে চায় তোকে। মনিরুল চাচা হাতের ইশারায় ডাকতেই প্রদীপ দেখল বছর 22-এর এক যুবক সদর দরজা দিয়ে এগিয়ে আসছে ওদের দিকে। আশেপাশের সব গ্রামেই খবরটা ছড়িয়েছে। সেখানকার মোড়ল মশাইরা নিজেদের মধ্যে আলোচনা করে জানিয়েছেন এর একটা বিহিত দরকার। তবে এর আগেও তো অনেকে অনেক কিছুই করেছে, তবে ওই জলপিশাচকে কাবু করা সম্ভব হয়নি। আমি এক ভদ্রলোককে জানি, শহরে থাকে। কলেজে পড়াকালীন এক বন্ধু মারফত আলাপ হয়েছিল। উনি একাধারে জ্যোতিষী আর অন্য ধারে সিদ্ধতান্ত্রিক। সবাই তাকে রুদ্রচরণ ঠাকুর বলেই ডেকে থাকে। মোড়ল মশাইরা একবার ওনাকে আনতে বলেছেন এখানে, ওই মতিঝিলের জন্য। প্রদীপ আর কি বলবে? কি বলারই বা বাকি আছে তার? একটা দীর্ঘশ্বাস ফেলে কেবল জানালো, বেশ, যা ভালো বোঝো তোমরা করো। আমি আর কি বলবো বলো তো? আমি শুধু চাই জানো তো, ওই জলপিশাচের আগামী শিকার যেন আর কেউ না হয়। অতঃপরও আরও একবার আলোচনার পর সিদ্ধান্তে আসা সম্ভব হলো যে রুদ্রচরণকে একবার আনাই হোক না। অনেকে তো অনেক কিছুই করলো, কিন্তু কোনো কাজ তো হলো না। একবার রুদ্রচরণ ঠাকুর কাজ করে দেখুক না, যদি কিছু হয়। ঘটনার 2 দিন অতিবাহিত হয়েছে। রাজুকে রতনপুরের শ্মশানেই দাহ করা হয়েছে। ওর পরিবারের লোকজনও এসেছিল, তবে তারা ভারাক্রান্ত মনে কেবল ছেলের অস্থিটুকু সাথে নিয়ে ফিরে গেছে। ইচ্ছে গঙ্গা বক্ষে অস্থিটুকু ভাসানোর। সেদিন রাতে খাওয়ার পর একটু তাড়াতাড়ি 2 ভাই ঘুমিয়ে পড়েছিল। মা বাবা বাইরের উঠোনে শুয়েছে। হঠাৎই একটা পৈশাচিক চিৎকার সহ দুঃস্বপ্নের কারণে ঘুম ভেঙে যায় প্রদীপের। সেই দুঃস্বপ্নের মাঝেই কেউ চিৎকার করে বলছিল, ওরা দুজন আমার কাছে এসেছিল, একটাকে শেষ করেছি আর একটাকেও করব। আচমকা এই চোখের সামনে অসহায় সুদীপের আর্তনাদ ভরা মুখটা ভেসে উঠলে ঘুম ভাঙে প্রদীপের। ভয় আর উৎকণ্ঠায় রীতিমতো হাঁপাচ্ছিল সে। পাশে তখনও সুদীপ গভীর ঘুমে আচ্ছন্ন। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রদীপ জানালার বাইরে তাকালো। বাইরে জমাট আঁধার স্পষ্ট ইঙ্গিত করছিল মাঝরাতের। আর কিছু ভাবল না প্রদীপ। পুনরায় ভাইয়ের পাশে শুয়ে রুদ্রচরণ ঠাকুরের আশার প্রহর গুনতে লাগলো। মনে মনে ভাবল, না, আর কারোর ভাই বা বাবার ক্ষতি হওয়া চলবে না ওই শুধুমাত্র অভিশপ্ত দিঘির কারণে। পরের দিন প্রদীপের বাবা খোঁজ নিয়ে এলো মতিঝিলের ওখানে আবারও ভিড় জমেছে। তবে নতুন কোনো মৃতদেহ উঠল কিনা সেই ভয়ে সে আর বেশি কিছু খোঁজ নেয়নি। রোজ রোজ অমন ক্ষতবিক্ষত লাশ দেখতে মোটেও ভালো লাগে না ভদ্রলোকের। প্রদীপের কানেও কথাটা যায়।
সেই সময় কলেজ যাওয়ার জন্য সে তৈরি হচ্ছিল। কি মনে হতে সে বেরোলো কলেজ যাওয়ার উদ্দেশ্যেই, তবে গেল সোজা মতিঝিলের দিকে। জটলার মাঝে মনিরুল চাচা আর ওনার নাতিকে দেখতে পেল প্রদীপ, সঙ্গে আরও এক ভদ্রলোককে। বয়স আনুমানিক 50-55 হবে, মুখে একরাশ কাঁচা পাকা দাড়ি, চেহারা স্বাস্থ্যবান ও গৌর বর্ণে। তবে সবচেয়ে বেশি আকর্ষণ করছিল ভদ্রলোকের চোখের দৃষ্টি যুগল, প্রখর অথচ স্নিগ্ধ। প্রদীপকে দেখতেই মনিরুল চাচা ডাকলেন, প্রদীপ, প্রদীপ, এদিকে আয়। ইনি হলেন রুদ্রচরণ গোস্বামী, রুদ্রচরণ ঠাকুর বলেও ডাকতে পারো। আর মানে আর পাশে ওনার শিষ্য সমর, তোমাদের পাশের গাঁই তো থাকে। যাই হোক, তোমার ভাইয়ের কথা বলল, বাকি সব ঘটনা বলল। দেখো দেখো ইনি কি বলছে। প্রদীপের দিকে ভালো করে কয়েক মুহূর্ত চেয়ে রুদ্রচরণ বললেন, তোমার ভাইয়ের মৃত্যুতে আমি দুঃখিত, তবে একটা কথা বলি। এই মতিঝিলে আসার পরপরই এক অশুভ শক্তির আভাস অনুভব করতে পেরেছি আমি, যে অসম্ভব শক্তিশালী। শুধু তাই নয়, ভয়ানক প্রতিশোধের ক্ষীরে জ্বলছে তার অভিসন্ধি। তাকে কাবু করা একটু কঠিন হবে, তবে অসম্ভব কিছু নয়। এ সংসার জগতে অসম্ভব বলে কিছুই হয় না। শুধু একটা ব্যাপার হলো, যে অশুভ শক্তি এখানে রয়েছে তার আসল উদ্দেশ্য কি আর কেনই বা মানুষ মারছে, সেটা আগে জানতে হবে আমাদের। সামনেই অমাবস্যা, আমাকে যজ্ঞে বসতে হবে। তবে প্রদীপ, আমার এই কাজে তোমার যোগদান প্রয়োজন। যদিও এই মতিঝিল বর্তমানে পরিত্যক্ত, তবুও এটা তোমাদের গ্রাম রতনপুরেরই অংশ। তাই কাজটা তোমাদের গ্রামের কেউ বা তুমি করলে ভালো হয়। কি বুঝলে? প্রদীপ প্রথমে একটু থমকে যায়, তবে গতকাল ভাইকে নিয়ে যে দুঃস্বপ্ন সে দেখেছিল তার এক ঝলক চোখের সামনে ভাসতেই নিজের মনকে শক্ত করে বলল, হ্যাঁ নিশ্চয়ই, আপনি বলবেন তবে আমাকে কি করতে হবে। প্রদীপের কথা শেষ হলে সমর রুদ্রচরণের উদ্দেশ্যে বলে, চলুন ঠাকুর মশাই, বেলা হলো অনেকটা, আপনি কিছু খেয়ে বিশ্রাম নেবেন। চলুন, অমাবস্যা আসতে আর বেশি সময় নেই। প্রদীপ কিছু বলল না আর। ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে চুপচাপ নিজের ঘরে চলে এলো। ফেরার পথে অবশ্য স্থানীয় পুরোহিত মশাইয়ের সাথেও দেখা করে ওনাকে সবটা জানিয়ে দিয়ে এসেছিল। সে রাতে আর ভয়ঙ্কর কোনো চিৎকার বা দুঃস্বপ্ন আসেনি প্রদীপের ঘুমে। এমতাবস্থায় ওর বাবা, ওর মা আর ছোট ভাইকে ওদের মামাবাড়ি দিয়ে আসতে গেছে। যতক্ষণ না মতিঝিলের কোনো ব্যবস্থা হচ্ছে ততক্ষণ আর কোনো রকম ঝুঁকি নেবে না ভদ্রলোক। তাই একদিন পরিবারের সবার অন্যত্র থাকাই শ্রেয়। শুধুমাত্র প্রদীপ ঘরে থাকবে, কারণ ওর থাকাটা জরুরি। ইতিমধ্যেই রুদ্রচরণ মন্ত্র পড়ে সম্পূর্ণ মতিঝিলের সীমানা বেঁধে দিয়েছে, যাতে ওই অশুভ শক্তি কোনোভাবেই স্বেচ্ছায় বাইরের কাউকে আহ্বান না করতে পারে বা ওই সীমানা থেকে বেরিয়ে ক্ষতি না করতে পারে। তবে কেউ ওদিকে গেলে তার ক্ষতি কিন্তু অনিবার্য। তার জন্যই অমাবস্যার রাতে যজ্ঞটুকু করতেই হবে। প্রদীপও পুরোহিত মশাইয়ের সহায়তায় ইতিমধ্যেই যজ্ঞের সমস্ত সরঞ্জামের আয়োজন করে ফেলেছিল। অবশেষে আসে অমাবস্যার রাত। তবে সে রাত কতটা যে রোমহর্ষক হতে চলেছিল বলা বাহুল্য, তা কারোরই অনুমেয় ছিল না। ঘোর অমাবস্যা তিথি, চারিপাশে নিকষ আঁধার জমাট বেঁধেছে। সেই মৃত্যুসম অন্ধকারে মতিঝিলের কিছুই ভালোভাবে দেখা যায় না। রুদ্রচরণ ঠাকুর প্রদীপ এবং পুরোহিত মশাইকে সাথে নিয়ে দিঘির পাড়ে এসে উপস্থিত হলেন। বিপরীত প্রান্তের জলা জঙ্গল থেকে রাতের নিস্তব্ধতা ভেদ করে শেয়ালের ডাক ভেসে আসতে লাগলো। সব রয়েছে তো এখানে?
যা যা বলেছিলাম। পুরোহিত মশাই সবিনয়ে আজ্ঞে বলে খানিক যজ্ঞের সরঞ্জাম নিজেই গুছিয়ে দিতে লাগলেন। রুদ্রচরণ ঠাকুর একবার প্রদীপের দিকে চেয়ে বললেন, যজ্ঞ শুরু করার কিছু বিধি নিয়ম আছে পুজোর, সেগুলো পালন করতে হবে। এই যে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই, ওই ভয়ঙ্কর জলপিশাচকে দমন করে যেভাবেই হোক না কেন পিশাচ জনিতে পাঠাতে হবে। আর তার আগে জানতে হবে সে কে আর কোথা থেকেই বা এসেছে। প্রদীপ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। পুরোহিত মশাই নিজের কাজ শেষ করে চলে গেলেন ওখান থেকে। এরপর রুদ্রচরণ প্রদীপকে বললেন, প্রদীপ, আজকের রাতটা তুমি গ্রামবাসীদের দরজা জানালা বন্ধ করে রাখতে বলেছ তো? আজকের রাতটা ভীষণ ভয়ানক হতে চলেছে সবার জন্য। কেউ যেন কোনো রকম ডাকে সাড়া না দেয়, আর কেউ বাইরে না বেরোয়। আজ্ঞা ঠাকুরমশাই, আমি গ্রামবাসীদের সব বুঝিয়ে বলে দিয়েছি। আর আপনার দেওয়া সেই বিভূতি সবাইকে দিয়েছিলাম, যাতে বাড়ির চারিপাশে পরীক্ষার ন্যায় টেনে দিতে পারে। আশা করছি আর কোনো অশুভ শক্তি এরপর বাড়ির ভেতরে ঢুকতে পারবে না। রুদ্রচরণ প্রদীপের কাঁধে হাত রেখে বললেন, বলেছিলাম না তুমি আমার কাজে লাগবে? ঠিক বলেছিলাম আমি। আচ্ছা বেশ, এখন তুমিও ফিরে যাও। আমি চাই না এখানে থেকে তোমার কোনো ক্ষতি হোক। আর হ্যাঁ, যা যা বলেছি সবটা মনে রাখবে। বাড়ির বাইরে বেরোবে না। প্রদীপ রুদ্রচরণকে বিদায় জানিয়ে চলে গেল ওখান থেকে। অবশেষে যজ্ঞ বেদিতে আগুন ধরিয়ে রুদ্রচরণ যজ্ঞের জন্য বসলেন। পূজা শুরু হলো নির্বিঘ্নে। পিশাচ চক্র তৈরি করে তিনি মন্ত্রোচ্চারণে মনোযোগ দিলেন। যজ্ঞের মাঝেই কখন যে মধ্যরাত হয়ে যায় তা টের পাননি রুদ্রচরণ। ভয়ঙ্কর সেই জলপিশাচকে চক্রে আবদ্ধ করতে তখন তিনি প্রায় মরিয়া। জোরে জোরে মন্ত্রপাঠ চলছে। আচমকা একটা অজানা পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে কর্কশ কণ্ঠে চিৎকার করে পেরিয়ে গেল রুদ্রচরণের মাথার ওপর দিয়ে। তিনি বুঝলেন এসবই ওনাকে এবং ওনার যজ্ঞকে স্তব্ধ করার পরিকল্পনা। তার সত্ত্বেও থামলেন না রুদ্রচরণ। ঠোঁটে সূক্ষ্ম বিদ্রুপ হাসি নিয়েই গম্ভীরভাবে মন্ত্র পড়তে থাকলেন তিনি। এমন সময় ঝড়ের দাপট শুরু হলো। প্রকৃতি অসামঞ্জস্যপূর্ণ হতে থাকে বেপরোয়াভাবে। দমকা হাওয়ায় অদূরের কোনো একটা গাছের ডাল মরমর করে ভেঙে পড়ল মাটিতে। সেই সাথে আকাশ কাঁপিয়ে গর্জে উঠল কালো মেঘের রাশি। ঝলসে উঠল বিদ্যুৎ। যজ্ঞের আগুনও ইতিমধ্যেই বাতাসের তীব্রতায় মাঝে মধ্যেই নিভু নিভু হয়ে পড়ছে। তবে এত কিছুর মাঝেও রুদ্রচরণ মন্ত্রপাঠ থামালেন না। এমন সময় সামনের দিঘির পাড়ে জল উপচে উঠল, যেন বান এসেছে। এর ঠিক পরপরই প্রবল আন্দোলন শুরু করলো দিঘির জলে। আর ঠিক সেই মুহূর্তেই একটা বীভৎস মরা পচা গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। পচা কাঁচা মাংস আগুনে পোড়ালে যেমন গন্ধ হয়, ঠিক তেমন একটা গন্ধ। হঠাৎই দেখলাম জলের আন্দোলনের মাঝখান থেকেই ধীরে ধীরে উঠে আসছে এক অর্ধদগ্ধ পচিত গলিত একটি পুরুষ ছায়া অবয়ব। ভয়ঙ্কর তার চেহারা, ক্ষুরোধার দাঁতের সারি বেরিয়ে এসেছে বিভৎসতার মুখটা থেকে। চোখ দুটো জ্বলছে লাল হয়ে। একটা পৈশাচিক চিৎকার খেলে গেল চারিদিক জুড়ে। কণ্ঠস্বর নিচু হলেও মন্ত্রপাঠ উনি থামালেন না। সে ভয়ানক পুরুষ মূর্তি ওনার দিকে চেয়ে অট্টহাস্যে চিৎকার করে বলল, তুই আমাকে শেষ করতে এসেছিস। তোকে শেষ করব আমি। কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু না। রুদ্রচরণ গম্ভীর গলায় গর্জে উঠলেন, কে তুই? কেন এখানে ঘাঁটি গেড়েছিস? কেনই বা গ্রামবাসীদের মারছিস? বল। সে বিভীষিকা ফ্যাস ফ্যাসে গলায় প্রচণ্ড ক্রোধে বলতে শুরু করলো, আমার নাম উপেন। বহু বছর আগে আমি রতনপুর গাঁয়ের জমিদার বীরেন্দ্র প্রতাপের বাড়িতে
ওনার প্রধান অঙ্গরক্ষক হিসাবে কাজ করতাম। নিজের কাজে কখনো কোনো রকম গাফিলতি করিনি। তবে আমার একটা বাজে লোক ছিল, মেয়ে মানুষের শরীরের লোক। সুন্দরী মেয়ে দেখলে যতক্ষণ না তাকে ভোগ করতে পারতাম ততক্ষণ নিশ্চিন্ত হতে পারতাম না। অথচ গ্রামের বীরেন্দ্র প্রতাপের যেমন দাপট ছিল তেমনই ছিল মহানুভবতা। তাই গায়ের পুরো সুন্দরী মেয়েকে স্পর্শ করার সাহস হতো না। তাই নিজের খিদে মেটাতে পাশের গায়ের লালপুরিতে যেতাম। সেখানে অনেক নারী ছিল। এইভাবেই সব চলছিল। তবে একদিন জমিদার বাবুর বড় মেয়েকে দেখে আমার মাথা ঘুরে যায়। এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা। ছোটবেলা থেকেই সে শহরে তার পিসির কাছে থাকতো। কিন্তু প্রথম যেদিন তাকে জমিদার বাড়িতে দেখলাম, সেই অষ্টাদশীর অসম্ভব রূপ দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। মনে মনে ভাবলাম, যেভাবে হোক না কেন ওই মেয়েকে আমার চাই। তাই একদিন সুযোগ বুঝে অপহরণ করলাম তাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পথেই জমিদার বাবু, বাকি পাহারাদার ও নেটেরা ধরে ফেলে আমাকে। নিজের মেয়েকে উদ্ধার করে জমিদার বাবু তার লোকেদের আদেশ দেয় আমাকে মেরে ফেলার জন্য। শুধু তাই নয়, জ্যান্ত পুড়িয়ে মারতে বলে আমাকে। আমি অনেক ক্ষমা চেয়েছিলাম তার কাছে, কিন্তু কোনো কথা শোনা হয়নি আমার। একটাবার সুযোগও দেয়নি ওরা। প্রথমে প্রচন্ড মারধর করে পায়ে হাত মারা করে দেয় আমাকে জমিদার বাবুর লোকেরা। তারপর সেই রক্তাক্ত অবস্থাতেই জ্যান্ত চালিয়ে দেয় ওরা আমার শরীরটাকে। কাঁদাতে থাকি আমি, বাঁচার জন্য প্রাণ বিলকে চাই, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। অবশেষে আমার শরীর পুড়ে যাওয়া বৎস এই দিঘির জলে ভাসিয়ে দিয়েছিল ওরা। রুদ্রচরণ জিজ্ঞেস করে, তার মানে তুইও রতনপুরেরই বাসিন্দা ছিলিস? বজ্রকণ্ঠে উপেন বলে উঠল, এই রতনপুরেই থাকতাম। আর সেই জমিদারের যে লোকেরা আমাকে মেরেছিল তারাও সেই রতনপুরেরই বাসিন্দা ছিল। এর মধ্যে কিছু অন্য গায়েরও লোক ছিল। মৃত্যুর সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি কোথাও যাব না, এই দিঘির জলেই বাস হবে আমার। আর এখান থেকেই এক এক করে সবাইকে শেষ করব। কাউকে বাদ দেব না, কাউকে না। রুদ্রচরণ হুঙ্কার দিয়ে উঠলেন, এমন অন্যায় কাজ কেন করেছিলি যে এত বড় শাস্তি তোকে পেতে হয়েছিল? একটা মেয়ের সম্মান হানি করতে চেয়েছিলি তুই, বুঝতে পারছিস? জমিদার বাবু কেন, যে কোনো বাবাই ওই সময় রাগে অন্ধ হয়ে অমন সিদ্ধান্ত নিত। আমি থাকলে আমিও তাই আদেশই দিতাম। ওর মতো অমানুষ পিশাচ জনিতে আটক থেকে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। এরপর অকারণেই শেষ করবে সবাইকে। তাই তোর মুক্তি আবশ্যক। এই বলে রুদ্রচরণ চিৎকার করে মন্ত্রপাঠ করতে করতে যজ্ঞের আগুনে মন্ত্রপুত কোনো ভস্য ফেলতে লাগলেন। ওং হ্রিং 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 কালিকায় ওং হ্রিং 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 ফট। ওং হ্রিং 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 কালিকায় ফট। দমকা হাওয়ার তীব্রতা বেড়েছে।
বাতাস ভারী হয়ে উঠেছিল এক পিশাচের মারণ চিৎকারে। এটা হতে পারে না। রুদ্রচরণ কোনো পরিস্থিতিতেই নিজের মন্ত্রপাঠ থামালেন না। অতঃপরও এক পুরুষ কণ্ঠের ক্ষুব্ধ ফোঁসফোঁসানি কানে এলো না। তারপরেই আচম্বিত দিঘির উথাল পাথাল জলের মধ্যে থেকে একরাশ কালো ধুলো কিংবা ছাই, ঠিক রাতের আঁধারে বোঝা গেল না, কুণ্ডলি পাকাতে পাকাতে অন্তর্নিহিত হলো যজ্ঞের পবিত্র আগুনের মধ্যস্থে। রুদ্রচরণ বুঝল এ আর কিছুই নয়, উপেন নামক জলপিশাচের অভিশপ্ত ভস্য। প্রকৃতি পুনরায় শান্ত হয়ে এলো, জলের আন্দোলনও থামল। অবশেষে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুদ্রচরণ যজ্ঞের সমস্ত সরঞ্জাম গুটিয়ে ত্যাগ করলেন সেই স্থান। যাওয়ার পথেই লক্ষ্য করলেন ধীরে ধীরে পূব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। পরের দিন সকালে মনিরুল চাচার চায়ের দোকানে ভিড় প্রায় উপচে পড়ছিল। আশেপাশের গ্রামের প্রায় অনেকেই উৎসুক হয়ে শুনছিল রুদ্রচরণের সাথে ঘটে যাওয়া গত রাতের ঘটনাটা। উপেন নামক ব্যক্তিকেও চিনতে পেরেছে অনেকেই, তবে সেসব ঘটনা নাকি বহু বছর আগের। সবার মাঝে প্রদীপও ছিল। কথা শেষ করে রুদ্রচরণ উঠে বললেন, এইবার আমাকে ফিরতেই হবে, ট্রেনটা এসে গেছে আমার। সকলেই রুদ্রচরণকে ধন্যবাদ জানালো, বিশেষ করে মনিরুল চাচা। এইবার সকলেই ওই দিঘিতে যেতে পারবে, মাছ ধরতে পারবে, স্নান করতেও পারবে। সন্ধ্যার আধার আর ভয়াবহ লাগবে না। যাওয়ার পথে রুদ্রচরণের সাথে এক মুহূর্তের জন্য চোখাচোখি হলো প্রদীপের। দুজনের ঠোঁটেই লেগেছিল এক অব্যক্ত হাসি, অশুভের ওপর শুভ শক্তির জয়ের হাসি।